তাসনিম কি বলবো অ্যাকচুয়ালি আমি জানি না, বিকজ আমি দীর্ঘদিন ধরে বোন চিনি আপনাকে এবং কাজকর্ম দেখি, সুন্দর মানুষ। হঠাৎ করে সেদিন পোস্ট দেখলাম এবং পোস্ট দেখার পরে ছবিগুলো তারপরে ভিডিওতে দেখে আমি স্থির থাকতে পারি না। আমার মনে হইলো যে এটা কোনো জানোয়ারের কাজও এটা হইতে পারে না, সেও এতটা নৃশংস হইতে পারে না। মানে হাউ, ওই দিনের কথাটা আগে আমাকে বলো, তারপরে আমি অন্য কিছু জিজ্ঞেস করতে চাই বোন। আচ্ছা, ওই দিনের কথাটা প্রথমত হচ্ছে আমার জীবনের সবচেয়ে ডার্কেস্ট ডে। আর সেটা ছিল এপ্রিলের 10 তারিখ, ঠিক হুম। রোজার ঈদের আগের দিন। খুব প্ল্যান করে করা হয়েছিল যাতে রোজার ঈদের আগের দিন একটা হলিডে, ন্যাশনাল হলিডে, হ্যাঁ। সব জায়গায় কোনো ডক্টর থাকে না। হ্যাঁ। সো রোজার ঈদের আগের দিন ঠিক দুপুর 1টা থেকে 1:30টার দিকে আর কি, জোহরের নামাজের আগে আমি অলরেডি আমার রুমে বসে জোহরের নামাজ পড়তেছিলাম। আমি নামাজরত অবস্থায় সেদিন খুন হয়েছি। আমি নামাজ পড়তেছিলাম, বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার কাজের বুয়া ছিল এবং আমার 2টা বেবি ছিল। ছোট বেবির বয়স হচ্ছে তখন, সেদিনের বয়স ছিল 6 মাস। আর আমার বড় বেবির বয়স হচ্ছে 7 বছর। সো আমাকে তার আগে থেকে তার সাথে আমার ঝামেলা চলছিল, ডিভোর্স নিয়ে কথাবার্তা হচ্ছিল। সো এইটার জের ধরেই হচ্ছে সে এপ্রিলের 10 তারিখে ঠিক দুপুরবেলা আমি নামাজরত থাকা অবস্থায় আমার বাসায় ঢুকে তার সাথে তার রাইট হ্যান্ড ইউনুস এবং লেফট হ্যান্ড আলামিন, এই হ্যাঁ। 2 গুন্ডা এবং অজ্ঞাত একজন গুন্ডা, 3টা গুন্ডা নিয়ে সে বাসায় ঢুকে। আপনার হাজবেন্ড এই তিনজনের সাথে এই ঢুকলো 3 জনের সাথে আমার কয়টার বাসায় দিকে? ঢুকে। এটা হচ্ছে ঠিক 1টা থেকে 1:30টার রাত্রে? মাঝামাঝি। না না, দুপুরে? ওকে, দুপুরে 1টা থেকে 1:30টার মাঝখানে আমি জোহরের নামাজ পড়ছিলাম। হ্যাঁ। তো ঢুকে, যেহেতু আমি নামাজরত অবস্থা ছিলাম, আমি এতগুলা মানুষকে দেখি নাই। তো আমার মাকে, আমার বোনকে এবং কাজের বুয়াকে, আমার বেবিদেরকে হচ্ছে ওই 3টা মানুষ আটকায়। আর আমি যেহেতু নামাজ অবস্থায় আমার পার্সোনাল বেডরুমে ছিলাম, সে রনি আমার হাজবেন্ড, সে ডাইরেক্ট আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে মানে কথাবার্তা বলা ছাড়াই সে আমাকে মারধর করা স্টার্ট করে দেয়। প্রথমে আমার নামাজের হিজাব পরা ছিলাম, আমার হিজাবটা টেনে খুলে ফেলে দেয়। খুলে ফেলার পরে সে হচ্ছে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, কিছু ভারী একটা চেন, যেটা দিয়ে সে আমাকে ঘুষি মেরে আমার মাথা ফাটায় দেয়। এখানে আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরে হচ্ছে যে সে আমার গলা চিপে ধরে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি দিয়ে সে একটা ছুরি নিয়ে আসছে সাথে করে, নতুন একটা ছুরি, যেটা আমার উকিলের কাছে আছে। নতুন একটা ছুরি দিয়ে সে হচ্ছে আমার মুখে ঠিক এইখান থেকে একদম ঠোঁট সহ, আমার ঠোঁট এখন এখানে নাম্বা আছে, এই ঠোঁট সহ আমার থুতমা পর্যন্ত সে কেটে দেয়। কেটে দেওয়ার পরে ও মাই কেটে দেওয়ার পরে গড। আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাই, হঠাৎ করে আমার মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা পড়ে গেল, একটা ভারী কিছু ধসে পড়লো, এরকম একটা অবস্থা। তখন তো আমার সেন্স ছিল না আমার কি দিয়ে কি করছে। পরে যেটা জানতে পারি যে আমার ড্রেসিং টেবিলের একটা ভারী কাঠের বসা টুল ছিল, সেই টুল দিয়ে সে আমার মুখে আঘাত করে। আঘাত করার পরে আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে যায়, আমার মুখের চোয়াল ভেঙে যায় উপরে, এবং আমার বাম পাশে যে দাঁতগুলা ছিল, এই দাঁতগুলো, আমার উপরের দাঁতগুলো এখনো কাজ করে না, এগুলো হচ্ছে নড়ে যায়। আর প্লাস আমার যে এখানে কাটা পড়ার কারণে আমার এই চোখের নার্ভ কেটে গেছে, আপনারা দেখতে পারবেন আমার চোখ ভালো মতো কাজ করে না। তো এই কাহিনী যখন সে করলো, আমার মা, আমার বোন যখন দেখতেছে যে 3টা লোক বাসার মধ্যে দাঁড়ায় আছে দরজা বন্ধ করে, আমার মা যখন এটা মনে হলো যে কি হচ্ছে বাসার মধ্যে, তখন সে আমার কাজের বুয়াকে বললো যে দেখো আমরা নামতে পারতেছি না, তুমি নামো, তুমি বাসা থেকে নেমে কিছু একটা করো। আমার মা কিছু একটা মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং অন। তখন আমার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে না মা? আমাকে সে চিৎকার করার সময় দেয় নাই, সে জাস্ট ঢুকে ধারিম ধরিম মারছে, মানে আমাকে মারার পর অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। আমার চিৎকার করার সুযোগটা আমি পাই নাই। হ্যাঁ। পরে হচ্ছে যে আমার মা যখন মনে হইতেছে কি ব্যাপার, 3টা মানুষ দাঁড়ায় আছে আমাদেরকে আটকায়, তখন আমার মা জাস্ট বুদ্ধি করে বলছে যে বুয়া তুমি বাসা থেকে নেমে তুমি মানুষজনকে ডাক দাও, বাড়ির যে কি হইতেছে, কিছু একটা হইতেছে, তুমি ডাক দাও। এটা কথা বলার পরে 3 গুন্ডা আগে বাসা থেকে বের হয়ে যায়, তারপরে রনিকে নিয়ে বের হয়ে যায়। হঠাৎ করে যখন আমাকে এসে সবাই টান দেয়, তখন আমি হঠাৎ করে বারান্দায় চলে যাই। আপনারা যে ভিডিওটা দেখছেন যে বারান্দা ভরা রক্ত, বারান্দায় যে আমি যখন এভাবে ঝুলেছিলাম, আমার মুখের রক্ত নিচতলা পর্যন্ত পড়ছে, কারণ এটা ওপেন হয়ে গেছিল। এটা যখন কাটছে আমার গালটা ফাঁক হয়ে গেছিল। তো তখন হচ্ছে মানুষের চিল্লাচিল্লি করি, আমার মা বোন চিল্লাচিল্লি করে, আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে, এই চিৎকার শুনে পুরা রোডের মানুষ আসে, তারা এসে আমাকে সেদিন বাঁচাইছিল। তখন হচ্ছে তারা দেখছে যে আমার হাজবেন্ড 3 গুন্ডা সহ দৌড় দিয়ে চলে যাচ্ছে, উত্তরার সিকিউরিটিটা দেখছে। তারপরে হচ্ছে আমার বোন সাথে ছিল, আমার এলাকার মানুষজন, আমার বাড়িওয়ালা, তারা সাথে নিয়ে আমাকে হসপিটালে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এই ছিল আমার জীবনের সবচেয়ে ডার্কেস্ট ডে। বোন, এই যে তারপরে হচ্ছে হসপিটালে যাওয়া, জি। এবং হয় না যে ধরো
হাজবেন্ড ওয়াইফ রে ভাই এতদিন একটার সাথে সংসার করার সামান্যতম ভালোবাসা, আদর বা সম্মান থাকলেও একজন আরেকজনের হইতে পারে, কখনো একবার হয়তো সারা জীবনে ভুল করে হাজবেন্ড বা ওয়াইফ কেউ কারো গায়ে হাত তুলে ফেলতে পারে, কিন্তু এইটা তো দিস ইজ এনিথিং বিয়ন্ড। এর উপরে কোনো শাস্তি, এর উপরে কোনো অত্যাচার হইতে পারে সে না। আগে আমার গায়ে 2বার হাত তুলেছে, সে আমাকে থাপ্পড় মেরেছিল, আমি 2বার বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম রাগ করে। তো সে যখন আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। এবারও যদি সে আমাকে সে নর্মাল কিল ঘুষি মারতো, আমি ক্ষমা করে দিতাম, এটা আমি বাহ, এখনো মহান। বলতেছি। এখন কি করব, এবারও যদি সে আমাকে থাপ্পড় মারতো নর্মালি, আমি হয়তো বা ক্ষমা করে দিতাম। বাট সেটা যেটা করছে, সে আমাকে হাতে পায়ে বাড়ি দেয় নাই, সে আমাকে নর্মাল কিল ঘুষি দেয় নাই, সে আমার চেহারা নষ্ট করে দিয়েছে, যেটা সে মাস্টার প্ল্যান করেই করছে। কেন মনে হয় যে আমার চেহারার প্রতি তার এত ক্ষোভ আমার কিসের? চেহারার প্রতি ক্ষোভ ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, আমি যেহেতু তার কাছে ডিভোর্স চেয়েছিলাম, আমি হ্যাঁ, তাকে রেখে আরেকজনের কাছে যাব, হ্যাঁ। বা আমার এই সুন্দর চেহারা মানুষ আবার দেখবে, আর তার ম্যানিপুলেশন থেকে, তার কন্ট্রোল থেকে আমি বের হয়ে যাব, এই জিনিসটা তার মেয়ের ইগো মানতে পারে নাই। 3টা বড় প্রশ্ন এসে যায় এর মধ্যে। প্রথম প্রশ্ন আসে যে ডিভোর্সটা কেন আমি চাচ্ছি। আচ্ছা, ডিভোর্সটা কেন আমি চাচ্ছি, এটা হচ্ছে যে তার সাথে আমার বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয়। সে আমার স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেয়। সেই রকম একটা মানুষ, যে কোনো মানুষ, তার মা আমাকে বোঝায়, তার বোন আমাকে বলে যে সে খুব রাগী মানুষ, তুমি একটু ওর সাথে ম্যাচ করে চলো। তার সামনে কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সে যা বলবে সেটাই মানতে হবে। সে উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। বিয়ের পরে এরকম একটা কথা, আমি কিছু বলতে চাইলে এরকম ভাবে বলতে পারবো না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে যে সে আমার স্বাধীনতা কেড়ে নেয়, আমাকে একা বাসা থেকে বের হতে দিবে না, আমাকে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে দিবে না। আমি আমার মেয়েকে নিয়ে শপিং এ যাব, বা আমার মেয়েকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব, খেলতে নিয়ে যাব, সেখানে যাওয়া যাবে না। আমি যদি আমার মেয়েকে নিয়ে বাবুল্যান্ডেও যাই, সেখানে তার রাইট হ্যান্ড ইউনুস, লেফট হ্যান্ড আলামিন, এই 2 গুন্ডার 1 গুন্ডা আমার সাথে দিয়ে দিবে আমাকে পাহারা দেওয়ার জন্য। পাহাড়ে দেওয়ার কি আছে বউ বাচ্চারে? আমি জানি না, আমি জানি না, মানে তার কথা হচ্ছে যে টোটালি তার কন্ট্রোলের মধ্যে আমাকে থাকতে হবে, তার চোখের আড়াল হওয়া আমাকে যাবে না, হ্যাঁ, এরকম একটা কন্ট্রোলের মধ্যে সে আমাকে মানে রাখে। খাঁচার ভেতরে যেরকম খাঁচার আমরা। ভিতরে যেমন একটা পাখি থাকে 24 ঘন্টা, আমি কি করতেছি না, আমি যদি ওয়াশরুমেও যাই, তাকে আমাকে জানাইতে হবে যে আমি ওয়াশরুমে যাচ্ছি। সিরিয়াসলি? এইরকম একটা অবস্থা তার ও সাথে আমার মাই হয়ে গড। গেছে। আমি বাইরে গেলে তার সাথে সে আমার স্বাধীনতা কেড়ে নেয়। তারপরে হচ্ছে যে আরেকটা কথা, সবচেয়ে বড় যেটা কথা, সে আমার বাচ্চাকে মেনেই আমাকে বিয়ে করছে। বিয়ের পরে সে আমার বাচ্চার সাথে আমাকে কোনো টাইম স্পেন্ড করতে দিত না। লাইক? লাইক হচ্ছে যে আমি আমার বেবিকে নিয়ে বের হবো, সেটা পছন্দ করে না। সে যখন আমার বাসায় আসবে, তাকেই আমার সময় দিতে হবে। তা আমরা যেহেতু একটা অ্যাডাল্ট মানুষ, আমরা জানি যে একটা মা বাবা হওয়ার পরে মা বাবার মেইন প্রায়োরিটিটা তার বেবি। বাচ্চা। আমি খাই কিনা সেটা কিন্তু আমার প্রায়োরিটি না, আমার মোটেও না। বাচ্চা খেয়েছে কিনা সেটা আমার মেইন প্রায়োরিটি। তো তার কথা হচ্ছে সে আসলে তাকে আমার খাওয়াই দিতে হবে, তার সাথে আমার বসে থাকতে হবে, তাকে আমার পাখা নিয়ে বাতাস করতে হবে, আমার মেয়েকে আমি টাইম দিতে পারবো না। তার কথা হচ্ছে সারাদিন তো মেয়েকে নিয়ে বসেছিলে, আমি এখন আসছি, এখন আমাকে নিয়ে বসে থাকবা। আমি যদি আমার বেবিকে বলি যে আমি আমার বেবিকে ঘুম পাড়ায় আসতেছি, সেটাও তার না, ওকে ঘুম পাড়াও, তোমার কেন ওর সাথে বসে থাকতে হবে, ওরে রেখে এসে ঘুমিয়ে পড়ো। কত বছর বয়স ওর? ওর বয়স মাত্র 7 বছর। ওকে। একদিন তার সাথে আমার ঝগড়া লেগেছে, আমার বেবি ঘরে বসে কান্না করতেছিল, তা আমি বুঝতে পারছি আমি যেতে চাইছি, সে আমাকে যেতে দেয়নি। সেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। আমার বলতে লজ্জা লাগে যে একটা মা হয়ে আমি আসলে আমার বেবির কাছে যেতে পারিনি। আমার 7 বছরের বাচ্চাটা রাতে একা কান্না করছে, সে আমাকে যেতে দেয় নাই, যে হয় তুই যাবি, হয় কিছু একটা হয়ে যাবে, হয় আমার বেবিকে আঘাত করবে, বা আমাকে কিছু আঘাত করবে, কিছু ভাঙচুর করবে, এই ভয়ে আমি যেতে পারি নাই। সেই রাতে আমি সারা রাত আমাদের ডাইনিং টেবিলে বসে, আমি তখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, সে সারা রাত বসে আমাকে টেবিলের মধ্যে বসে ঝগড়া করছে, সে আমাকে আমার বাচ্চার রুমে যেতে দেয় না। তো এগুলোর কারণেই হচ্ছে আরেকটা সবচেয়ে বড় যেটা রিজন ছিল, আমি ভুলে যাচ্ছি কথা বলতে বলতে, সবচেয়ে বড় যেটা রিজন, আর তার যে আরাবিয়ান বোরকা কালেকশন, এই বোরকা কালেকশনের মেইন ফান্ডেড বাই হচ্ছে তার ওয়াইফ। তার তার ওয়াইফ কোত্থেকে আসলো? তার ওয়াইফ আছে, আর সে যখন আমাকে বিয়ে করে সে বলে যে তার একটা ওয়াইফ আছে, তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না, সে আমার সাথেই থাকবে। তো এটা আমি মেনে নেই। কেন মেনে নেন? যেহেতু আমার একটা ডিভোর্স হয়েছে, আমার একটা বেবি আছে, সে আমাকে বলে যে দেখো এখন আমার বাচ্চা আছে, বা সে আমার ওয়াইফ অনেক ভাবে আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি বাচ্চাটা ছাড়তে পারবো না, আমি তোমার সাথেই থাকবো, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো না, সেটা বলে। তো এটা বলে, আসলে আমি তার উপরে ব্লাইন্ড ট্রাস্ট করেছিলাম। কেন ব্লাইন্ড ট্রাস্ট করলেন তার উপরে? আসলে দীর্ঘদিন চলতে চলতে তার প্রতি আমার যে একটা বিশ্বাস, সে আমাকে দেখাইছিল যে খুব ভদ্র মানুষ, হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা করে সেটা করে, সারাদিন অনেক ইসলাম সুন্নাহর কথা বলে, সেই কথা বলে আমাকে সে যেভাবে
তার প্রতি একটা বিশ্বাস তৈরি করছিল। তো সে তখন একটা পর্যায়ে এমন হয়ে গেছিল, সে আসলেই যা বলতো আমি তাই মেনে নিতাম। এটা আমার, আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনি অলরেডি জানতেন যে তার আরেকটা বউ আছে? হ্যাঁ তার একটা বউ আছে, এটা আমি মেনে নিছিলাম। পরে ও মাই হচ্ছে গড, যে মানে আমি, প্রথমেই তো ভুল করে বসছেন আপনি। এটাই আমি প্রথমে ভুল, এটা আমার করা উচিত হয় নাই। সে আমাকে অনেকবারই বিয়ে প্রস্তাব দিয়েছে, আমি নাকচ করে দিয়েছিলাম। লাস্টের বার আমি কেন মেনে নিচ্ছি আমি জানি না। তারপরে হচ্ছে আমি বিয়ে পরে জানতে পারি যে তার আরেকটা ওয়াইফ আছে। মানে কয়টা? এখন বর্তমানে তার 2টা ওয়াইফ আছে। তারপর আপনি মানে হইলেন 3 আমি নাম্বার? হচ্ছে তার 3 নাম্বার ওয়াইফ, বাট ও আমি যেটা মাই গড। রিসেন্টলি জেনেছি তার 3 নাম্বার ওয়াইফ আরেকটা সে বিয়ে করেছিল। সেটা হচ্ছে যে আরেকটাই বোরকা হাউসের হ্যাঁ। একটা মেয়েকে সে বিয়ে করেছিল, এবং সেই বিয়েটা কেউ জানে না। মেয়েটা আমার কাছে পরিচয় গোপন রাখছে। মেয়েটাকে বিয়ে করার পরে 1 সপ্তাহ মাথায় সে মেয়েটাকে ছেড়ে দেয়। ও কাজে মাই গড, সেটা মানে বলতে গেলে আমি এখন তার 4 নাম্বার বউ। ও মাই লর্ড। তো সে যেটা বলছিলাম যে তার ব্যবসাটা টোটালি ফান্ডেড বাই হচ্ছে তার ওয়াইফ। সো তার ওয়াইফের তো অনেক বেশি কর্তৃত্ব এটার মধ্যে থাকবেই। কর্তৃত্ব থাকবে, আর সেটা হচ্ছে যে যেহেতু ওয়াইফ টাকা দিয়েছে, সেই ওয়াইফকে তো সে ছাড়তে পারবে না। রাইট। সো সেই কথাটা হলো যে সে আমাকে বলে যে আমার ওয়াইফ, বড় ওয়াইফ, তার মা বাবার সম্পত্তি বন্ধক রেখে আমাকে 3 কোটি 4 কোটি টাকা দিচ্ছে আমার বিজনেস করার জন্য। আমার ছোট বউ আমাকে টাকা দিচ্ছে, আমার ছোট বউয়ের মা পুলিশ ছিল, সে দক্ষিণখানে থাকে। ছোট বউয়ের মা আমাকে টাকা দিচ্ছে। তাহলে তুমি কেন দিবা না? আমার এতগুলা শপ আছে, এখান থেকে তো ইনকাম করলে তুমিও খাবা, তুমি কেন দিবা না? যেহেতু তোমার বাবার একটা ফ্ল্যাট আছে। আমি তো পরে বললাম যে দেখেন, আমার পক্ষে 20-30 লাখ টাকা দেওয়া সম্ভব না, এটা আপনি জানেন ভালো করে। আমার ফ্যামিলি এত বড় না। তখন সে বললো যে তোমার বাবা যখন ফ্ল্যাট দিচ্ছে, তুমি ফ্ল্যাট বিক্রি করে দাও, বা ফ্ল্যাটকে তুমি বন্ধক রাখো, এইভাবে কোনো না কোনো ভাবে আমাকে ধার টার করে টাকা নিয়ে দাও। তো এগুলো যখন সে শুরু করলো, এটা কাইন্ড অফ যৌতুক। অবশ্যই। তো আমি বললাম যে না, এই টাকা দেওয়া সম্ভব না, আমার বাচ্চা নিয়ে সে প্রবলেম করতেছে, আমার স্বাধীনতা সে নিয়ে নিচ্ছে। তখন সব মিলায় আমি বললাম যে না, আমি আসলে এইভাবে সংসার করতে পারবো না, আমি আপনার কাছ থেকে আলাদা হয়ে যাব। এটার জন্যই তার কাছে আমার ডিভোর্সটা চাওয়া। মানে আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে তার বড় বউয়ের জন্য তার ভালোবাসা আবার বেড়ে গেছে? বেড়ে গেছে বলতে, আসলে যেহেতু তার বড় বউ তাকে এত টাকা দিয়ে রাখছে, তো এত টাকা দিয়ে তো তার বড় বউয়ের কাছ থেকে তাহলে তার বড় বউ তাকে বিয়ে করার জন্য অনুমতি কেমনে দিল? আসলে আমার এটা নিয়ে আমি বলতে পারবো না। তার বড় বউ বা ছোট বউয়ের কখনোই আমার সাথে আমার কথা হয় নাই। এখন তারা কি অনুমতি দিচ্ছে নাকি তাদেরকে জোর করে অনুমতি দেয়? ওয়েট, আপনি যখন জানলেন যে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, বিয়ে ছিল আগে বা এখনো আছে, আপনি নিজেও কমিউনিকেট করার চেষ্টা করেন নাই? না, আমি কখনো কমিউনিকেট করার চেষ্টা করিনি, আর তারাও চেষ্টা করেনি। সো আমি এখন বলতে পারবো না যে তাদেরকে কি জোর তারাও করে। আপনার সাথে কথা বলার চেষ্টা করে নাই? না, কথা বলার চেষ্টা করেনি। সব গোলমেলে লাগতেছে কিন্তু আমার কাছে। গোলমেল লাগতেছে কারণ হচ্ছে সে এতটাই হচ্ছে কন্ট্রোলেবল মানুষ। সে, আপনারা, এটা আমি বলি যে গোলমেল কেন লাগতেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার বড় বউয়ের এখানে পারমিশন ছিল না, বাট এখানে তার বড় বউয়ের কিছু করার নেই। কারণ কি হচ্ছে, তার বড় বউ তার সমস্ত টাকা তাকে দিয়ে রাখছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার এলাকাতে তার নাম আছে বউ পিটানো রনি। হ্যাঁ, তার দক্ষিণখানে যে দ্বিতীয় বউ থাকে, দক্ষিণখানে সবাই জানে যে আমি এটা পরে জেনেছি দক্ষিণখানের লোকজনের সাথে কথা বলে, যে সে তার দ্বিতীয় বউকে মেরে চুল ছিঁড়ে ফেলছিল। ওই মহিলার এতই খারাপ অবস্থা ছিল যে ওই মহিলার চুল টেনে ছিঁড়ে ফেলছিল, ওই মহিলাকে গুরুতরভাবে আহত করছিল, এটা দক্ষিণখানে সবাই জানে। আর সে বড় বউকে সে হাত পাও ভেঙে দিছিল মেরে, বড় বউকে ঘুষি মেরে হিজাবের পিন মাথার মধ্যে ঢুকাই দিছিল। তার বউয়েরও মনে হয় মাথায় হসপিটালে যেতে হয়েছে, হিজাবের পিন যেহেতু মাথায় ঢুকাই দিছিল। এই কথা তার মাও আমাকে নিচে বলছে যে সে, এই যে আপনার সঙ্গে যেদিন প্রথম গায়ে হাত তুললো, সেকেন্ড গায়ে হাত তুললো, এবং আপনার সঙ্গে আমি বাসা থেকে চলে গিয়েছিলাম, আবার আপনি আমাকে পুলিশে হাতে কেন পায়ে কমপ্লেন করেন নাই? ওই যে সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসছে, ভুল হয়ে গেছে, আর করবো না, এটা করবো না, সেটা আর করবো যেদিন না। আপনার এত বড় ক্ষতি হলো সেদিন? সেদিন তো ক্ষতি হয়েই গেছে, সেদিন তো আর পিছনে ফিরানো। আপনি সেদিন পুলিশের কাছে গেছিলেন? সেদিন তো আমি ভাইয়া অজ্ঞান ছিলাম, আমার তারপরে মানে আমি যখন এপ্রিলের 10 তারিখে আমার সাথে এই ঘটনাটা হয়, তারপরে হচ্ছে 20 দিন আমি হসপিটালে ছিলাম, 2টা সার্জারি হয়েছে। তারপরে হচ্ছে বাসায় আসার পরেও আমার মানে বাসার যে উঠবো, আমি সিঁড়িতে উঠতে উঠতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার এতটা খারাপ দুর্বল অবস্থা ছিল। ছিল। হ্যাঁ, আমি বাসা থেকে নামবো সেই অবস্থা আমার ছিল না। প্রায় 1 মাসের মতো সময় লাগছে আমার নিচের পায়ে দাঁড়াতে, জাস্ট একটু সোজা হয়ে দাঁড়াতে। তো ওই সোজা হয়ে দাঁড়ানোর পরে হচ্ছে আমি পুলিশের কাছে যাই, তার নামে মামলা করি। বাট এখানে কথা হচ্ছে যে তার বাবা বিএনপি করে, সে আওয়ামী লীগের, ছাত্রলীগের খুব নাম করে একজন গুন্ডা।
আওয়ামী লীগের সভাপতি বা ছাত্রলীগের নেতা, আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, সরি, গোলাম রব্বানী, তার খুবই ক্লোজ একটা মানুষ। গোলাম রব্বানী তাকে অনেক অনেক হেল্প করে এবং সে গোলাম রব্বানীর সব কাজে হেল্প করে। সো তারা হচ্ছে ছাত্রলীগের মানুষ, তার বাবা বিএনপি করে, সো দুইটার একটা পলিটিক্যাল পাওয়ার। এই পলিটিক্যাল পাওয়ারের কারণে আমার মামলা থেকে আমি কোনো এখন পর্যন্ত কোনো বিচার মানে আপনি যেদিন কেস করলেন তারপরে করার পরে সে অগ্রিম জামিন নিয়ে নেয়। অগ্রিম জামিন নিয়ে নারী নির্যাতনের মামলা অগ্রিম জামিন কেমনে হয়? জামিন কিভাবে হয় এটা আমি জানি না। এটা বাংলাদেশের বিচারের কাছে আমার প্রশ্ন, যেখানে আমার এত এত উকিলরা আমার সাথে কন্ট্যাক্ট করতেছে যে নারী নির্যাতনের কেসে জামিন হয় না। সে হাইকোর্ট থেকে দুইবার জামিন নিচ্ছে এবং স্টিল নাও সে নাকি জামিনের উপরে আছে এবং এই জামিন নিয়েই সে আমাকে মিষ্টি খাইতে আসে। হ্যাঁ, মিষ্টি খাইতে আসে, যেটা হচ্ছে যে জামিন নিয়ে সে আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকে, রাতে হর্ন বাজায় যে আমি এখনো বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় হর্ন বাজায় যে আমি কিন্তু আশেপাশে আছি। আমি সে তার দুইটা গুন্ডা ঠিক করে রাখছে, হুন্ডার মধ্যে থাকে তারা। আমার বাসায় কে ঢুকে না ঢুকে তারা 24 ঘন্টা দেখে। আমি যদি বাচ্চা নিয়ে হসপিটালেও যাই তারা পিছনে পিছনে আসে। আপনার বাসার অ্যাড্রেসটা বলেন তো, বহু আমার বাসার পিটানোর লোক পাওয়া যাচ্ছে 12 নম্বর সেক্টরে। আমার বাসার আশেপাশে তার মানুষ থাকে, সে নিজে প্রতিদিন দাঁড়ায় থাকে। এবং এখন যেটা সবার প্রশ্ন যে আমি এতদিন পরে কেন আসলাম। এতদিন আমরা অনেকেই অনেক কিছুতে মুখ খোলার সাহস পাইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মুখ খুলতে চাইনি। আমার ফ্যামিলির রেপুটেশন, আমার রেপুটেশন, এই যে যেমন এখন বলতেছে যে আমি অনেক খারাপ একটা মেয়ে, এইসব টানা। আপনার বিরুদ্ধে কিসের অভিযোগ? তার অভিযোগ যে আমি নাকি খারাপ মেয়ে, আমার 5টা বিয়ে হয়েছে, আমি কাবিনের ব্যবসা করি। এই অভিযোগ সে। আপনার তো একটা বিয়ে হয়েছিল আপনি বললেন। হ্যাঁ, আমার আগে একটা বিয়ে হয়েছিল। জি, এবং সেটা টেকে নাই, দেন ইউ কেম হিয়ার। তাকে আমি দ্বিতীয় বিয়ে করছি। কিন্তু আপনি তো আরেকটা হাজবেন্ড রেখে তারে বিয়ে করেন নাই? না, অবশ্যই না। যেটা সে দুইটা বউ রেখে আপনারে বিয়ে করেছে। দুইটা বউ রেখে স্টিল তার স্টেবল অবস্থায় আছে, ঘর সংসার নিয়ে। সে অনলাইনে টাকা দিয়ে, ভাড়া দিয়ে, লোক দিয়ে ছড়াচ্ছে যে আমি নাকি খারাপ মেয়ে, আমি কাবিনের ব্যবসা করি। তো তার কাছ থেকে আপনার কাবিন কত ছিল তার সাথে? তার সাথে আমার কাবিন ছিল অনেক টাকা। কত? মাত্র 5 লাখ টাকা। ওকে, হ্যাঁ। সেটা সে আমাকে বলেছে আমি কাবিন ব্যবসায়ী। তো আমি যদি কাবিন ব্যবসায়ী হতাম তাহলে তার কাছ থেকে, আরাবিয়ান বোরকা কালেকশনের মালিকের কাছ থেকে আমি কাবিন চাইতাম 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা, এবং বলতাম যে এই টাকাটা আমাকে আগে দেন, আপনাকে আমি বিয়ে করতেছি, আমার সিকিউরিটি কি, যেটা একটা নর্মাল মেয়েও বলবে। অথচ আমি তাকে বিয়ে করছি কোনো সিকিউরিটি ছাড়া। আমি কিন্তু তাকে বলি নাই যে 5 লাখ টাকা আমাকে আগে দেন। তার কাছে কিন্তু এখন আমি আমার কাবিনের টাকা পাই। এবং সে যেটা বলছে যে আমি কাবিনের ব্যবসা করতেছি, তাহলে মানে মাত্র 5 লাখ টাকার জন্য আমি তাকে বিয়ে করব, তারপরে আমার জানের উপরে সব নিব। কিন্তু একটা জিনিস বোন, সেটা হচ্ছে আপনার স্ট্যাটাসটা পাওয়ার পরে আমি ওনাকে নিয়ে গবেষণা করি এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করার পরে সবাই বলল যে এই ভদ্রলোকের অসংখ্য এরকম সম্পর্ক আছে। জি, এটা আমিও জানতে পেরেছি বিয়ের পরে। যখন এই বিয়ের আগে আপনি একটু খোঁজ নেওয়ারও চেষ্টা করলেন না যে আমি কারে বিয়ে করতেছি? না, আমি আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করি নাই। এত গাধামি তো করার কথা না? আপনাকে দেখে তো সেটা মনেই হয় না। গেছিলাম ভাই, একটা গাধা হয়ে গেছিলাম দেখেই আসলে জীবনের আজকে এই অবস্থা। এই অবস্থাটা হইছে। ভুলাইলো কেমনে? একটা লোকের এত পাপের স্টোরি থাকলে কোন মানে এটা আন্ধা লোক বুঝতে পারে যে তার কি হইতেছে। আমি জানি না আমি কিভাবে তার ম্যানিপুলেশনে বা তার কন্ট্রোলের মধ্যে চলে গেছিলাম, আমি আসলেই বলতে পারবো না। সে যখন প্রথমে আমাকে বিয়ে প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম যে দেখেন একটা ম্যারিড মানুষকে আমি কখনোই বিয়ে করবো না। স্বাভাবিক, যে কোনো মানুষ শুনলে বলবে যে আমি আরেকটা মেয়ের সংসার নষ্ট করে বিয়ে। অবশ্যই। তারপরেও সে কিভাবে আমার পিছনে লেগে 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 লেগেছে, আমার ব্রেন ওয়াশ করলো বা আমার মাথা থেকে ঘরাই ফেললো, বুঝাই ফেললো যে না ওই ওয়াইফের সাথে সম্পর্ক। ইনা ডিরেক্ট হয়ে আপনি কি কখনো তাকে টাকা দেখে বিয়ে করছেন? তার এমন কোনো টাকা নাই যে আমি তার টাকা দেখে বিয়ে করব। এত বড় একটা ব্যবসায়ী লোক তো মনে হতে পারে যে আমি টাকা দেখে বিয়ে করব। ব্যবসায়ী বলতে সে আমাকে এমন কিছু দেয় নাই যে সেই টাকার প্রতি আকৃষ্ট হয়ে আমি বিয়ে। উনি কি, আপনি কি বিয়ের পরে আলাদা বাসায় থাকতেন না তার বাসায় থাকতেন? বিয়ের পরে প্রথমে আমি আমার মায়ের বাসায় ছিলাম, তারপরে হচ্ছে মায়ের বাসায় প্রায় 1 মাস 2 মাস 3 মাসের মতো ছিলাম, তারপরে হচ্ছে আমরা আলাদা ভাড়া বাসা নিয়েছিলাম। ওকে, সেখানে উনি নিয়মিত থাকতেন? হ্যাঁ। আচ্ছা, মানে ওইখানটা তখন আপনাদের সংসার শুরু হয়? সংসার ছিল, জি। ওকে, কতদিন সব মিলাই বিয়ে? বিয়ে আমরা করেছি হচ্ছে 2022-এর 25শে নভেম্বর। এই কয়দিন আগে? হ্যাঁ, তো এটা ছিল প্রায় 1.5 বছরের একটা সংসার ছিল। আপনি ধরতে পারলেন কবে থেকে যে এই লোকের অসুবিধা হয়েছে? এই লোকের বিয়ের কিছুদিন পর থেকেই আসলে সে আমার সাথে উল্টাপাল্টা আচরণ শুরু করে। লাইক এই যে বাইরে যাওয়া যাবে না, তারপরে যেমন আজকালকার ধরেন যে আমরা সবাই তো রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, আমি
নিজে একটা ফুডি, আমি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, এটা সে জানে। সে বিয়ের আগে আমাকে অসংখ্য নিয়ে ঘুরছে। বিয়ের পরে যখন আমি বলি চলো না একটু বেড়াতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই, না 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 এত রেস্টুরেন্টে খাওয়া যাবে না, রেস্টুরেন্টে ছেলে মানুষ থাকে, তোমাকে দেখে ফেলবে, ছেলে মানুষের সামনে খাওয়া যাবে না। আয় আল্লাহ। তখন যখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো শুরু হবে, তখন আমার মনে হয় যে আল্লাহ, এটা কি শুরু হইলো, আমি কিসের মধ্যে পড়ে গেলাম। বিয়ের আগে রেস্টুরেন্টে নিয়ে জানি আপনার, বিয়ের আগে রেস্টুরেন্টে নিয়ে গেছে, কিন্তু বিয়ের পরে আর নিবে না। তার বউ রেস্টুরেন্টে খেতে পারবে না, কিন্তু তার গার্লফ্রেন্ড হিসেবে রেস্টুরেন্টে খাওয়া যাবে। আই ডোন্ট নো এটা কি লজিক। ওকে, এটাই আর এটা দারুণ লজিক। এটাই আসলে বিয়ের পরে খাওয়া যাবে না। তার বউ হিসেবে আমি কোনো নিজের কোনো স্বাধীনতা থাকবে না। আমি যদি একটা ড্রেসও কিনি বা আমি যদি কোথাও যেতে চাই, আমার ফ্রেন্ডের সাথে কথাও বলি, সেটাও হচ্ছে তার অনুমতি নিয়ে কথা বলতে হবে। তুমি তোমার ফ্রেন্ডের সাথে কেন কথা বলছো? আমার যে স্কুলের মেয়ে বেস্ট ফ্রেন্ড গুলো আছে, আমি আমার বেস্ট ফ্রেন্ড গুলোর সাথে মাঝে মাঝে বসতাম, কফি খেতাম, কোথাও দেখা করতাম, সেটাও তার কাছ থেকে না হয়ে গেল। না, এটাও মেয়ে বন্ধুদের কাছেও কথা বলা যাবে না, বন্ধুদের সাথেও কথা বলা যাবে না, মেয়ে বন্ধুদের সাথেও দেখা করা যাবে না, ছেলে বন্ধু তো দূরের কথা। আর তোমার 3টা বউ নিয়ে তুমি বসে আছো। হ্যাঁ, তারপরে হচ্ছে ফেসবুক চালানো যাবে না, ইনস্টাগ্রাম চালানো যাবে না। কিন্তু আপনি তো বোরকারই লাইভ করতেন। বোরকা, শুধু বোরকার লাইভ করতাম না, আমি আর অনেক ড্রেসেরই লাইভ করতাম। হ্যাঁ, কিন্তু তার মানে তো বাই প্রফেশন এবং সবাই আপনাকে চিনতো হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভাবে চিনতো, খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, বাট মোটামুটি। এবং আমি আপনার সম্পর্কে খোঁজ নিচ্ছি, অনেক ভদ্র এবং রুচিশীল কাজ আপনি করতেন, এটা আমি শুনেছি। দেন তাইলে অসুবিধাটা কই হলো আপনার? বাইরে যাওয়া, আপনাকে আটকানো, আপনাকে মারা। সে চেয়েছিল যে মানে আমাকে পুরো দুনিয়ার কাছ থেকে আমাকে কাট অফ করে দিতে। আমি ঘরে থাকবো, সে তার একটা দাসী হিসাবে থাকবে, এরকম কিছু একটা হয়তো বা আমাকে বানাইতে চাইছিল, আমি জানি না। ওই দিনের একটা জিনিস বোন আমার মাথায় আসতেছে না, যে যখন ধরেন একটা কারো গায়ে হাত তোলার আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, নাইলে কোনো সিচুয়েশন সে ক্রিয়েট করেনি। ওই সিচুয়েশন যদি ক্রিয়েট করতো, আমি একটা চিৎকার দিতে পারতাম, পাশের বিল্ডিং এর মানুষ একটা চিৎকারও দিতে পারতাম ভাইয়া, আমার মা অবশ্যই শুনতো। রাইট, আমার মা যদি শুনতো, আজকে হয়তো বা এই অবস্থাটা আমার এতটা ভয়ঙ্কর অবস্থা আমার হইতো না। একটা চিৎকারও যদি দিতাম যে আম্মু আমাকে বাঁচাও, হয়তো বা সবাই আসতো, আমাকে ধরতো, একটা গোলমেল লেগে যেত, ঠেলাঠেলি অবস্থা হইতো। আমার মনে হয় যে আমার চেহারার এই বিভৎস অবস্থাটা হইতো। সেই রুমে ঢুকেই জাস্ট আমার হিজাবটা খুলেই আমার গলাটা চিপে ধরছে। তখন আপনি জায়নামাজের থেকে উঠেই আমার হিজাবটা আমার টেনে ধরছে, এবং সে যখন আমার মুখটা কাটছে, আমার কিন্তু গলাটা চেপে ধরছে। নরমালি যদি আমি আপনার চেহারা কাটে, আপনি কিন্তু চিল্লাবেন, যাই তুমি আমার চেহারা আমাকে এই ছোটাছুটি করার সুযোগ দেন। আমার মনে হয় যে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের মধ্যে সে আমার এই অবস্থা করছে। মানে কেউ আসবে, কিছু করার অ্যাটেম্পট নিব, সেই সুযোগ সে আমাকে দেয় না। এবং তার চেয়ে বড় কথা যে ঠান্ডা মাথায় তো ব্যাপারটা হয় না। আমি কারো হার্ম করতে যাইতেছি, আগে ঝগড়াঝাটি হয়, রাগের মাথায় কেউ কিছু করে। ঝগড়াঝাটি তার সাথে আমার হচ্ছিল ডিভোর্স নিয়ে। সে যখন দেখলো যে আমি টোটালি আমার মাইন্ড ঠিক, কিন্তু সেটা তো ওই দিনে না, তার আগে সেটা তো আস্তে আস্তে হচ্ছিল। সে একবার ফোন দেয়, আমি একবার ফোন ধরি না, আমি তাকে একবার বলি যে না, এইভাবে সংসার করা সম্ভব না। তো এইটা তো জীবনেও চিন্তা করি না যে সে এসে আমার চেহারা নষ্ট করে দেবে। তাহলে তো হয়তো আমি বলতাম যে আমার বুয়াকে বলে রাখতাম যে এরকম আমার হাজবেন্ড আসলে বাসায় ঢুকতে দিবা না, যতদিন এই বাসায় আসছি কাউকে ঢুকতে দিবা না। আমার দারোয়ানকে বলে রাখতাম, বাড়িওয়ালাকে বলে রাখতাম। আমি তো এটা বুঝতে পারি না যে সে এত বড় সন্ত্রাসের কাজটা আমার সাথে করবে। যেই কারণে আজকে পুরো দেশবাসীর সামনে আমাকে আসতে হয়েছে। এতদিন আমি আসিনি আমার লজ্জায়, আমার ভয়ে। আমি নিজের ভিকটিম হয়ে তার সাথে চেষ্টা করেছি আপোষ করার, যে আপনি আমার যার প্রতি করেছেন আপনি আমার জীবন থেকে সরে দেন, আমার বাচ্চা 2টার জন্য আমাকে বেঁচে থাকতে দেন। বাট সে সেটা করেনি। সে অগ্রিম জামিন নিয়ে রেগুলার আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতেছে। সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে যে এইবার সে আমার চেহারা এমনভাবে নষ্ট করবে, আমার চেহারার মাংস উঠাই ফেলবে, সে আমার চেহারায় অ্যাসিড মারবে, সে আমার মা বোনকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাখবে। তো এখন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, একটা মা হিসেবে, একটা মেয়ে হিসেবে, আমার উপরে যে টর্চার করা হয়েছে, যে প্ল্যান করে আমার চেহারা, একটা মেয়ের চেহারা নষ্ট করা হয়েছে, আমি আপনাদের সবার কাছে বিচার চাই, আপনাদের সবার কাছে সাহায্য চাই। আপনারা বেশি বেশি করে আমাকে বিচারটা পেতে অন্তত সাহায্য করুন। এতদিন যেহেতু শেখ হাসিনার সরকারের সময় আমি বিচারটা পাইনি, এখন যেহেতু একটা নতুন আশা এসেছে, নতুন একটা সরকার এসেছে, আমি চাই আমার এই খুনির হাত থেকে আমার জানের নিরাপত্তা চাই, আমার বাচ্চাদের নিরাপত্তা চাই, আমার ফ্যামিলির নিরাপত্তা চাই। আমি জাস্ট তার বিচার চাই। সে যে ক্ষতি আমার করেছে, এটার বিচার আমি আপনাদের সবার কাছে চাচ্ছি। বোন, মেয়েদের জন্য যারা বিয়ে করতে যাচ্ছে প্রেম করে, তাদের জন্য কিছু বলতে চাও?
প্রেম করে যারা বিয়ে, এখন যেহেতু আমি এটার সাফারার, প্রেমের নাম শুনলে আমি বলবো যে 10 হাত দূরে থাকেন প্রেমের কাছ থেকে। আর অবশ্যই বিয়ে করার আগে ভালো মতো হুটহাট করে বিয়ে করবেন না। আপনারা 1 বছর 2 বছর যত ইচ্ছা সময় নেন, একটা মানুষকে ভালো মতো, ছেলে হোক আর মেয়ে হোক, আমি দুজনকেই বলবো, একটা মেয়েকে একটা ছেলেকে ভালো করে চিনে জেনে আপনাদের বিয়ে করার কোনো তাড়াহুড়া নেই। জীবনটা অনেক বড় অনেক ছোট, বাট আপনারা আগে ভালো করে মানুষটাকে চিনে দেখে, আমার মতো ভুল কেউ করবেন না, চিনে দেখে তারপরে মানুষটাকে বিয়ের সিদ্ধান্ত নেবেন, তাহলে বোঝা যাবে আসলে। আমি দোয়া করি বোন বিচার হোক। এই দেশে এখন একটা সুন্দর সময়ের প্রত্যাশায় সবাই, এই দেশে বিচারহীনতা চলতে পারে না। এই দেশে একটা মানুষকে আমি ইচ্ছে করব মেরে এরকম এরকম বিভৎস করে রেখে যাবে, এটা হইতে পারে না। প্রতিটা ছোট বড় অপরাধের বিচার হইতে হবে। আমি দাবি জানাচ্ছি, আমি প্রতিবাদ করছি, সময়টা আপনার।